আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন পাটোয়ারি, জুনিয়র ইনস্ট্রাক্টর কনস্ট্রাকশন টেকনোলজি। যদিও আমার টেকনোলজি কনস্ট্রাকশন, তবুও আমি তোমাদের সামনে সোশ্যাল সায়েন্সের আরেকটি টপিক্স নিয়ে আলোচনায় এখানে উপস্থিত হয়েছি। তো সবাই আমরা স্লাইডে চলে আসি। তো আমার বিষয়টার নাম কিন্তু সবাই মনে রাখা উচিত যে সোশ্যাল সায়েন্স, আমাকে দেখলে যাতে বোঝা যায়। তো আজকের আমার যে আলোচনার বিষয়, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি চাহিদা, যোগান এবং উপযোগ। এই তিনটা জিনিস নিয়ে আমরা আলোচনা করবো। চাহিদা বলতে আমরা কি বুঝি, যোগান এবং উপযোগ বলতে কি বুঝি। তাহলে আমরা দেখি প্রথমে চাহিদা বলতে কি বুঝি। আমরা চাহিদা, আমরা স্বাভাবিক অর্থে সাধারণ ইচ্ছা, আমার যা ইচ্ছা হয় বা আমার যা পাওয়ার আকাঙ্ক্ষা জাগে সেটা আমরা চাহিদা বুঝি। স্বাভাবিক অর্থে আমরা এটাকে কি আকাঙ্ক্ষা বুঝি। যেমন আমার একটা মোবাইল দরকার, আমার একটা শার্ট নষ্ট হয়েছে, একটা নতুন শার্ট দরকার, এটাকে আমরা চাহিদা বলি। কিন্তু অর্থনীতির ভাষায় আমরা চাহিদা বলতে কি বুঝি। অর্থনীতির ভাষায় চাহিদা বলতে সেই আকাঙ্ক্ষা বোঝায়, সেই আকাঙ্ক্ষাকে বোঝায় যা মানুষের যা পূরণ করার হচ্ছে কি যা পূরণ করার আর্থিক সামর্থ্যের মধ্যে আদায় করার ইচ্ছা থাকে। আমার শুধু চাহিদা আছে, অর্থাৎ ইচ্ছা আছে, কিন্তু সেই ইচ্ছাটা পূরণ করার জন্য অর্থ থাকা সত্ত্বেও যদি আমার অর্থ ব্যয় করার ইচ্ছা না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা চাহিদা হতে পারে না। আবার আমার চাহিদা আছে কিন্তু সেটা প্রয়োগ করার সামর্থ্য নাই, আমরা সেটাকে চাহিদা বলতে পারি না। তো যেমন আমি যদি আলোচনা করি, যেমন গরিবের অর্থাৎ দরিদ্র লোক, অর্থাৎ যে খুব কম পরিমাণ আয় করে, দিন আনে দিন খায়, এমন লোক যদি চিন্তা করে যে আমি একটা উড়োজাহাজের মালিক হবো অথবা একটা শিপ বা জাহাজের মালিক হবো, তো সেক্ষেত্রে এক্ষেত্রে তার চাহিদার সাথে তার ক্রয়ের যে ক্ষমতা, এই ক্ষমতাটার সামঞ্জস্যতা নাই, অর্থাৎ তার সামর্থ্য নাই। তো সেক্ষেত্রে এটা চাহিদা হতে পারে না, সেক্ষেত্রে কি চাহিদা হতে পারে না। তাহলে আমরা কি দেখি যে এ সম্পর্কিত অন্যান্য অবস্থা, অর্থাৎ এই চাহিদার সাথে রিলেটেড যত অবস্থা, যেমন অন্যান্য সকল অবস্থা যে অপরিবর্তিত থাকলে দ্রব্যের দাম বৃদ্ধির সাথে চাহিদা কিভাবে হ্রাস পাবে, আর দ্রব্যের দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পাবে। দ্রব্যের দাম ও চাহিদার এই ক্রিয়াগত সম্পর্ককে চাহিদা বৃদ্ধি বলে। বিভিন্ন অর্থনীতিবিদ চাহিদার সঙ্গে এমনভাবে প্রকাশিত করেছেন যে আমরা দেখি অধ্যাপক পেনশন বলেন, অধ্যাপক অর্থনীতিবিদ পেনশন বলেন চাহিদা কি। চাহিদা হচ্ছে কি কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছার পিছনে অর্থ ব্যয়ের সামর্থ্য বা ইচ্ছা থাকতে লাগে আমরা চাহিদা বলি, এটা বলেছিলেন অধ্যাপক পেনশন। এবার দেখি অর্থনীতিবিদ ভ্যান হাম বলেছিলেন কোন নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্য যে পরিমাণে ক্রয় করতে প্রস্তুত, বলছি কোনো নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত সেটা হচ্ছে কি ওই দ্রব্যের চাহিদা। অর্থাৎ আমার পণ্য বাজারে আছে প্রচুর পরিমাণ, কিন্তু আমার দরকার 1 কেজি বা একটি শার্ট অথবা একটি প্যান্ট, তো সেক্ষেত্রে আমরা এটাকে ওই দ্রব্যের একটা প্যান্ট অথবা একটা শার্ট ক্রয় করতে যত টাকা লাগে ততটুকু পরিমাণ চাহিদা আমরা বলে থাকি। অর্থনীতিবিদ বেকার বলেছিলেন কোন বাজার থেকে নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে অথবা বিভিন্ন আয়ে অথবা সম্পর্কযুক্ত বিভিন্ন পণ্য বা সেবার যে বিভিন্ন পরিমাণ ক্রয় করা যায় তাই হচ্ছে কি চাহিদা। তো এই আলোচনা থেকে এই চাহিদার সংজ্ঞা, অর্থনীতির চাহিদার সংজ্ঞা, বিভিন্ন অর্থনীতিবিদের আলোচনা, এইগুলো থেকে আমরা চাহিদার কয়েকটা বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। যেমন 1 নম্বর, কোনো দ্রব্য বা সেবা কর্মের পাওয়ার আকাঙ্ক্ষা, অর্থাৎ ইচ্ছা থাকতে হবে, তার চাহিদার ইচ্ছা থাকতে হবে। আর ক্রয়ের সামর্থ্য, শুধু চাহিদা থাকলে হবে না, সামর্থ্য থাকতে হবে, এবং সামর্থ্য থাকলে এবং চাহিদা দুইটা থাকলে হবে না। যদি আমি ব্যয় করার ইচ্ছা পোষণ না করি তাহলে অবশ্যই ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। এই সকল বৈশিষ্ট্য সমন্বয়ে চাহিদার সৃষ্টি হয়। অতএব উক্ত 5টি বৈশিষ্ট্য সম্পূর্ণ করা আকাঙ্ক্ষিত আমরা অর্থনৈতিক পরিভাষায় সক্রিয় চাহিদা অর্থাৎ চাহিদা সম্পূর্ণ বলতে পারি। এবার আমরা দেখি যোগান বলতে কি বোঝায়। আমরা তো আলোচনা করলাম চাহিদা, এখন আমরা দেখি যোগান বলতে কি বোঝায়। বলতে কি সাধারণত অর্থাৎ সাধারণ ভাষায় যোগান বলতে আমরা বুঝি বিক্রয়যোগ্য কোনো দ্রব্যের যে পরিমাণ বাজারে বর্তমান থাকে, অর্থাৎ কোনো একটা দ্রব্য বাজারে যে পরিমাণ স্থগিত থাকে সাধারণত আমরা সেটাকে যোগান বলতে থাকি। কিন্তু অর্থনৈতিক ভাষায় যোগান বলতে বিশেষ অর্থ প্রকাশ করা হয়। যোগানে বিশেষ অর্থ, যেমন কি কোনো বিক্রেতা বা উৎপাদক প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে দ্রব্যের যে পরিমাণ বিক্রি করতে ইচ্ছুক বা প্রস্তুত তাকে অর্থনীতির ভাষায় যোগান বলা হয়। আমার কাছে আছে প্রচুর কিন্তু আমি বিক্রি করতে রাজি না, তাই সেক্ষেত্রে সবটাকে আমরা যোগান বলবো না। যেটুকু আমি বিক্রি করতে আগ্রহী শুধু ওইটুকুকে আমরা যোগান বলবো, যা আমরা মার্কেটে বর্তমানে পাবো। এবার আমরা অর্থনীতিবিদ দেখো ডি সালভেটর একজন অর্থনীতিবিদ, তিনি বলেছিলেন কোন একজন উৎপাদনকারী কোনো নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের যতটুকু বিক্রি করতে ইচ্ছুক তা ওই দ্রব্যের যোগান,
তো আমরা দেখি চাহিদা বৃদ্ধি। আমরা যোগান চাহিদার সংজ্ঞা বললাম, যোগান বললাম। এবার আমরা দেখি চাহিদা বৃদ্ধি কি বলছি। কোন দ্রব্য বাজার দামের সাথে তার চাহিদার পরিমাণের সম্পর্কের যে বিধির সাহায্যে ব্যাখ্যা করা হয়, বাজার দরের সাথে তার চাহিদার পরিমাণের যে সম্পর্ক যে বিধির সাহায্যে তাকে চাহিদা বৃদ্ধি বলে। অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে কোন স্বাভাবিক দ্রব্যের দাম হ্রাস পেলে তার চাহিদা বৃদ্ধি পায়, আর দাম বৃদ্ধি পেলে তার চাহিদা কি হ্রাস পায়। দাম ও চাহিদার পরিমাণের মধ্যে এই যে সম্পর্ক, এটাকে আমরা চাহিদা বলি। চাহিদা বৃদ্ধি কার্যকর হওয়ার ক্ষেত্রে যে সব অন্যান্য বিষয়কে আমরা অপরিবর্তিত ধরি। আমরা বলেছিলাম যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকলে এই অন্যান্য বিষয়গুলো হচ্ছে কি ভোক্তার আয়। আয় যদি পরিবর্তন না হয়, রুচির যদি পরিবর্তন না হয়, অভ্যাস, যুক্তিসঙ্গত আচরণ, ভোক্তার সংখ্যা, সম্পর্কিত দ্রব্যের দাম ও সময়কাল, এই বিষয়গুলোর যদি পরিবর্তন না হয়, তাহলে সেক্ষেত্রে এগুলোর মধ্যে এক বা একাধিক বিষয় পরিবর্তন হলে, যদি পরিবর্তন হয় তবে সেক্ষেত্রে বিধিটা কার্যকর হবে না। যদি পরিবর্তন না হয় তাহলে সেক্ষেত্রে চাহিদা বিধিটা কার্যকর হবে। এই প্রসঙ্গে অধ্যাপক আলফ্রেড মার্শাল বলেছিলেন, দ্রব্যের দাম কমলে তার চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে। তো চাহিদা বৃদ্ধিকে আমরা একটি সরল সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারি, কিউডি সমান এফ পি। এখানে কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ, পি হচ্ছে দ্রব্যের দাম, এফ হচ্ছে কি আপেক্ষক, অর্থাৎ ওই অপরিবর্তিত অংশগুলা। তো আমরা দেখি চাহিদা বৃদ্ধির কিছু ব্যতিক্রম, অর্থাৎ চাহিদা বৃদ্ধিটা কাজ করে না বা চাহিদা বৃদ্ধি প্রযোজ্য হয় না এমন কিছু সেক্টর যেখানে আমরা দেখি এক অভ্যাস রুচির পরিবর্তন। মানুষের যদি অভ্যাস রুচির পরিবর্তন হয় তাহলে বর্ধিত দামেও সে বেশি পণ্য ক্রয় করতে পারে, এক্ষেত্রে চাহিদা বৃদ্ধিতে কাজ করবে না। দ্বিতীয়ত আয়ের পরিবর্তন। মানুষের আয় যদি আয় দাম পরিবর্তন হারের চেয়ে বেশি হার বৃদ্ধি পেলে, আয় বলছে কি যদি আয়ের পরিমাণটা বেশি হয় দামের চাইতে, দাম পরিবর্তন হারের চাইতে, তাহলে সেক্ষেত্রে সে বেশি পণ্য ক্রয় করতে পারে, এক্ষেত্রে চাহিদা কার্যকর হবে না। বিকল্প বা সম্পূরক দ্রব্যের ক্ষেত্রে বলছে কি বিকল্প, সম্পূরক বা পরিপূরক দ্রব্যের একটি দাম পরিবর্তিত হলেও অন্যটির দাম ঠিক থাকলেও দ্বিতীয়টির চাহিদা পরিবর্তিত হয়। অর্থাৎ একটি দ্রব্যের দাম বাড়লে বা কমে সেটা কম বেশি হতে পারে। পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন। তো বলছে কি পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন বা আকাঙ্ক্ষার ফলে দাম কমলেও চাহিদা বাড়ে না। যেমন কলেরার প্রাদুর্ভাব দেখা দিলে ইলিশ মাছের দাম কমছে, কিন্তু ইলিশ মাছ মানুষ বেশি পরিমাণে কিনতে পারে না, কারণ কি তার তখন অর্থনৈতিক অসফলতা দেখা যায়। তো 5 নম্বর কি ভোক্তার অজ্ঞতা, অর্থাৎ আমরা সাধারণ মানুষ অনেক সময় গুণগত বিচার জানি না, করতে পারি না। যেমন কি ওই যে গুণগত বিচার না করেও দাম বাড়লে উন্নত জিনিস ভেবে আমরা দাম বাড়ছে কিন্তু জিনিসটাকে ভালো মনে করে কি আমরা বেশি দামে সেটাকে কিনে ফেলি, তাহলে এক্ষেত্রে চাহিদা বৃদ্ধিটা কাজ করে না। আর আড়ম্বরপূর্ণ দ্রব্য, অর্থাৎ আড়ম্বর মানে শব্দ হচ্ছে কি যে আভিজাত্য অর্থাৎ অলংকারমূলক, এরকম যদি দামি পণ্যগুলো হয়, যেমন আড়ম্বর ও অভিজাত্য, সামাজিক মর্যাদা বা প্রকাশের জন্য অনেক বেশি দামে বেশি পরিমাণ ক্রয় করে, মর্যাদা বা সুনাম বাড়ানোর জন্য। এবার দেখি আমরা ডিফেন্ড দ্রব্য। ডিফেন্ড মানে কি গিফট, আমরা গিফট বলি, গিফট অর্থাৎ যেটাকে আমরা উপহার বলি। এই ধরনের সামগ্রীগুলা নিত্য প্রয়োজনীয় আবশ্যকীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অন্যান্য দ্রব্যের পরিমাণ কমিয়ে ওই দ্রব্য বেশি ক্রয় করি আমরা, কারণ কি আমাদের সেটা ভালো লাগে। সেজন্য গিফেনের নামানুসারে, গিফেনের নামানুসারে এই গিফেন দ্রব্যের ক্ষেত্রে বিধিটি কার্যকরী নয়। এবার দেখি আমরা যোগান বিধি বলতে কি বোঝায়। তো যোগান উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত, এই কারণে দ্রব্যের দাম, উপকরণের দাম, কারিগরি জ্ঞান, আবহাওয়া, সম্পদ, সময়, পণ্যের উপর আলোকিত ক্রয় প্রবৃত্তির উপর যোগান নির্ভর করে। অধ্যাপক মার্শালের মতে অন্যান্য সবকিছু অপরিবর্তিত থেকে যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তবে যোগান বাড়বে, দাম কমলে কি যোগান কমবে। কিন্তু কিছু ক্ষেত্রে দাম ও যোগানের এই সমমুখী সম্পর্কে ব্যতিক্রম ঘটে, যেমন ভবিষ্যতের দামের ব্যাপক পরিবর্তন সম্ভব, অর্থাৎ বৃদ্ধির সম্ভাবনা যদি থাকে বর্তমানে দ্রব্যের দাম সামান্য বাড়লেও যোগান কি বাড়বে না, কারণ কি সেটাকে স্টক করে রাখবে, ভবিষ্যতে লাভবান হওয়ার আশায় মজুত করে রাখবে। আবার সীমাবদ্ধ যোগানের ক্ষেত্রে যেমন জয়নুল আবেদিনের শিল্পকর্ম, এটার যোগান সীমাবদ্ধ, তো দাম বৃদ্ধি পেলেও কি যোগানটা বাড়বে না, যদিও অধিক যোগান লাভের কোনো সম্ভাবনা নেই। এবার আমরা দেখি চাহিদা ও যোগানের রেখা অঙ্কন করি। আমরা চাহিদা যোগান কিভাবে করে, চাহিদা যোগান রেখা অঙ্কন করতে গিয়ে আমরা কিছু সংজ্ঞা বলবো। যেমন চাহিদা সূচি বলতে কি বোঝায়, এখানে বলছে অন্যান্য বিষয়ের অপরিচিত থেকে একটি দ্রব্যের বিভিন্ন দামে তার চাহিদার বিভিন্ন পরিমাণ যে তালিকায় দেখানো হয়, অর্থাৎ এক একটা দ্রব্যের চাহিদা এক এক রকম হবে, এজন্য ভিন্ন ভিন্ন দ্রব্যের
চাহিদার পরিমাণ ভিন্ন ভিন্ন। আর এটাকে যে রেখাচিত্রের সাথে দেখানো তাকে আমরা চাহিদা সূচি বলি। অর্থাৎ চাহিদা বিধি অনুযায়ী কোনো দ্রব্যের দাম পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে যে পরিবর্তন হয় তাই চাহিদা সূচি বলতে প্রকাশ করা হয়। তাহলে আমরা সুতরাং বলতে পারি কি, চাহিদা বিধির গাণিতিক প্রকাশটা হচ্ছে চাহিদা সূচি। এবং চাহিদা রেখা বলতে কি বোঝায়, বলছে কি বিভিন্ন দামে ক্রেতা একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করে, বিভিন্ন দামে ক্রেতা একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে তা যে রেখার মাধ্যমে আমরা দেখাই তাকে চাহিদা রেখা বলে। অর্থাৎ চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশটা হচ্ছে চাহিদা রেখা। তাহলে বিভিন্ন দামে ক্রেতা একটি দ্রব্যের কি পরিমাণ ক্রয় করে তা চাহিদা রেখার প্রতিটি বিন্দুতে নির্দেশিত হয় বা নির্দেশ করা হয়। তাহলে আমরা দেখলাম যে একটা কাল্পনিক চাহিদা সমীকরণ যদি আমরা গ্রহণ করি, যদি আমরা নেই, যেমন কমলা লেবুর দাম আমরা বললাম কিছু কমলা লেবু নিলাম যার দাম 8 টাকা, 6 টাকা এবং 4 টাকা। এখন কি হলো চাহিদার পরিমাণ বলছি প্রতি সপ্তাহে 4 একক, 8 একক এবং 12 একক। অর্থাৎ উপরের এই যে বিষয়টা আমরা কি দেখলাম যে ব্যক্তিগত চাহিদা সূচিতে দেখি প্রতি একক কমলার দাম, প্রতি একক কমলার দাম যদি 8 টাকা হয় তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রে সেটা কি 6 টাকা ও 4 টাকা হলো। 8 টাকা থেকে 6 টাকা এবং 4 টাকা হলো, দাম কি কমে গেল। তাহলে তার চাহিদাটা দেখি তো যদি কমে যায় তাহলে দেখো 8 একক ও 12 একক হয়। অর্থাৎ 4 একক থেকে, আর যখন 8 একক ছিল, যখন কি ছিল 8 টাকা ছিল তখন আমরা 4 একক ক্রয় করতাম, আর যখন 6 একক হলো তখন কি 8 একক ক্রয় করলাম, যখন 4 একক হলো তখন কি 12 একক ক্রয় করলাম। তার মানে কি আমরা পণ্যটার চাহিদা বাড়িয়ে দিলাম, পণ্যটার চাহিদা কি বাড়িয়ে দিলাম। এই চাহিদা সূচিতে বিভিন্ন দামে চাহিদার যে পরিমাণ বিভিন্ন পরিমাণ পাওয়া গেল তার রেখাচিত্রের মাধ্যমে দেখানো হলো। এই যে আমরা দেখলাম যে একটা রেখাচিত্র যা ভূমিতে হচ্ছে কি চাহিদার পরিমাণ আর লম্বতে হচ্ছে দাম পার টাকা। তো এই যে এগুলো আসলে আমরা দেখলাম, ভাষায় ভালো করে আমরা এটা প্র্যাকটিস করবো, পড়াশোনা করবো। এবার আমরা দেখি কইছে কি যুগান রেখা। আমরা দেখি যুগান রেখা বলতে কি বোঝায়, আমরা যে রেখাচিত্রটি দেখে দিলাম চাহিদা বেদার, সেটা রেখাচিত্রের ভূমিতে চাহিদা আর লম্বকে দাম নির্দেশিত হচ্ছে। চাহিদা সূচি অনুযায়ী প্রতি একক কমলার দাম 8 টাকা, 6 টাকা এবং 4 টাকা হলে তার চাহিদার পরিমাণটা কি 4 একক, 8 একক এবং 12 একক হয়। দাম ও চাহিদার পরিমাণ নির্দেশক এই যে এ বি সি বিন্দুগুলোকে যদি যোগ করি তাহলে রেখাটি পাওয়া যায়, তাই হলো চাহিদা রেখা। আর চাহিদা রেখাটা সবসময় বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। যুগান রেখা বলতে কি বোঝায়, বলছে কি যুগান সূচি। তো কোনো নির্দিষ্ট সময় বিক্রেতা বিভিন্ন দামে কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক, তো যুগান শব্দটা কিন্তু বিক্রয় রিলেটেড আর চাহিদার সাথে কি ক্রয় রিলেটেড। তাহলে আমরা দেখি কোনো নির্দিষ্ট সময় বিক্রেতা বিভিন্ন দামে কোনো দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তার তালিকাকে যুগান সূচি বা যুগান তফসিল বলে। বিভিন্ন দামে বিক্রেতা কোনো দ্রব্যের কি পরিমাণ ক্রয় করতে বিক্রয় করতে ইচ্ছুক তার যুগান সূচির মাধ্যমে প্রকাশ করা হয়। তো আমরা দেখি একটা উদাহরণ যদি আমরা চিন্তা করি যে যখন দ্রব্যের দামটা 2 টাকা 3 টাকা হয়, 2 টাকা 3 টাকা 4 টাকা হয়, তাহলে যুগানের পরিমাণটা হলো 5, 8 এবং 12। অর্থাৎ তালিকায় দেখা গেল যদি এই তালিকা দেখি আমরা 2 টাকা যখন দাম ছিল তখন 5 একক যুগান ছিল, অর্থাৎ পণ্যের দাম কম থাকার কারণে যুগানের পরিমাণটা কমে গেল। আর পণ্যের দাম যখন বাড়লো তখন চাহিদাও বৃদ্ধি হ্রাস পেল, পণ্যের দাম বাড়লে চাহিদা হ্রাস পেল। কিন্তু বিক্রেতা তার পণ্য বিক্রি করার জন্য বেশি আগ্রহ প্রকাশ করলো, সেজন্য সে কি করলো যুগান বাড়িয়ে দিল, যুগান বাড়িয়ে দিল। তো 8 টাকা যখন ছিল, 4 টাকা যখন ছিল, 3 টাকা যখন ছিল তখন ছিল কি 8 একক, আর 4 টাকা যখন ছিল তখন কি 12 একক। এ থেকে আমরা বুঝতে পারি দ্রব্যের দাম বাড়লে যুগানও বাড়ে। যুগান সূচির মাধ্যমে দ্রব্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে যুগানের পরিমাণের সম্পর্ক প্রকাশ করা যায়। তো যুগান রেখা কি দেখি যে কইছে যে রেখার সাহায্যে বিভিন্ন দামে যুগানের বিভিন্ন পরিমাণ নির্দেশ করা হয় তাকে যুগান রেখা বলা হয়। যুগান সূচির জ্যামিতিক প্রকাশকে আমরা যুগান রেখা বলে থাকি। এবার দেখি যে একটা রেখাচিত্র যদি আমরা দেখি তো সেক্ষেত্রে আমরা কি দেখলাম যে ও এক্স অক্ষে যুগানের পরিমাণ, ওয়াই অক্ষে কি দ্রব্যটির দাম, যেমন 2 টাকা যুগানের পরিমাণ তখন 5 একক। আর চিত্রে যেটাকে আমরা এ বিন্দুতে দেখাইছি তো 3 টাকা যখন তখন 8 টাকা, আর 4 টাকা যখন তখন কি 12 একক। তো যুগান প্রকাশকারী বিন্দু বি ও সি পাওয়া যাবে। এ বি সি বিন্দু যোগ করলে যে রেখাটি উৎপন্ন হবে তার আগে যুগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এবার আমরা দেখি বাজার ভারসাম্য, অর্থাৎ ভারসাম্য বাজার বলতে কি বোঝায়, ভারসাম্য ইংরেজি একটা প্রতিশব্দ
ইকুইলিব্রিয়াম। ভারসাম্য একটা ইংরেজি প্রতিশব্দ কি ইকুইলিব্রিয়াম, যার ল্যাটিন শব্দ দুইটা, একুয়াস একুয়াস আর লিব্রা। একুয়াস এবং লিব্রা শব্দ থেকে উদ্ভূত হয়েছে। তো একুয়াস শব্দ অর্থ হচ্ছে কি সমান, আর লিব্রা শব্দ অর্থ হচ্ছে কি সমভার। তাহলে এই দুইটা শব্দকে আমরা একত্রে যুক্ত করে আমরা বলতে পারি কি সুতরাং এই দুইটা শব্দ অর্থ কি বোঝায় সমভার আর কি সমান, অর্থাৎ কি সাম্যভার। সুতরাং সাম্যাবস্থা আমরা বলতে পারি কি ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা, দুটি পরস্পর বিরোধী বস্তু যা বা শক্তির সাম্যাবস্থাকে বোঝায়। কোন দ্রব্যের গতিশীল বিপরীতমুখী শক্তি সমূহের এমন একটি অবস্থা তাদের পরিবর্তনের আর কোনো প্রবণতা থাকে না, এই অবস্থাকে আমরা ভারসাম্য বলতে পারি। তো দেখি যে উপযোগ বলতে কি বোঝায়, এবার দেখি এবার আমরা কয়েকটা সংজ্ঞা নিয়ে পড়বো। উপযোগ, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ বলতে বোঝায়। উপযোগ কি বলতে সাধারণ অর্থে আমরা উপযোগ বলতে কোনো দ্রব্যের প্রয়োজনীয়তা বা উপকারিতাকে বুঝি, কিন্তু অর্থনীতির ভাষায় কোন দ্রব্য সামগ্রী দ্বারা মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয়। যেমন অধ্যাপক মেয়ার্সের মতে তিনি বলেছিলেন উপযোগ হলো কোন দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে। আর এই প্রসঙ্গে অধ্যাপক ডি সার্ভাইভার বলেছেন কোন দ্রব্য বা সেবার মধ্যে মানুষের অভাব বা চাহিদা পূরণের ক্ষমতা থাকলে তার উপযোগ আছে বলে ধরা হয়। যেমন আমরা চিন্তা করি যে কলম দিয়ে যদি আমাদের লেখার চাহিদা পূরণ হয়, পানি দ্বারা পিপাসা নিবারণ হয়, খাদ্যদ্রব্য দ্বারা ক্ষুধা দূর হয়, তাহলে আমরা বলতে পারি কলম, পানি এবং খাদ্য দ্রব্য প্রভৃতির মধ্যে বিভিন্ন ধরনের উপযোগ রয়েছে। যেমন কারো কি লেখার চাহিদা পূরণ করে, কারো খাবার চাহিদা পূরণ করে, কেউ তৃষ্ণা পূরণ করে। সুতরাং আমরা বলতে পারি কর্মদ্রব্য বা সেবার অভাব পূরণের ক্ষমতা হলো উপযোগ। তাহলে মোট কথা আমরা সর্বসাধারণত বলতে পারি বিভিন্ন প্রকার বস্তুগত অবস্তুগত কর্মদ্রব্যের মধ্যে মানুষের বিভিন্নমুখী চাহিদা বা অভাব পূরণের যে ক্ষমতা বিদ্যমান থাকে তাকে উক্ত দ্রব্যের উপযোগ বলা হয়। তো আমরা এবার দেখি মোট উপযোগ বলতে কি বোঝায়। এখানে বলছে কি কোন ক্রেতা বা ভোগকারী কোন দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে পরিমাণ উপযোগ লাভ করে তার সমষ্টিকে মোট উপযোগ বলে। তো বলছি কোন ক্রেতা বা ভোগকারী কোন দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে পরিমাণ উপযোগ লাভ করে তার সমষ্টিকে মোট উপযোগ বলে। যেমন কোন ব্যক্তি 3টি কমলা ক্রয় করে, সে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পদার জন্য যথাক্রমে 4 টাকা, 3 টাকা, 2 টাকার উপযোগ পেল, এক্ষেত্রে তার মোট উপযোগ হলো কি 9 টাকা। তাই এরূপ সমষ্টিগত মোট উপযোগকে আমরা এরূপ সমষ্টিগত উপযোগ হলো কি মোট উপযোগ। অর্থাৎ মোট উপযোগ সমান যদি আমরা একটা সমীকরণ দেখাই TU সমান MU 1 প্লাস M এরকম, তো এখানে TU টা হচ্ছে মোট উপযোগ আর MU হলো দ্রব্যের প্রথম থেকে m-তম সংখ্যক পর্যন্ত প্রান্তিক উপযোগ। অন্যভাবে আমরা বলতে পারি TU সমান সামেশন MU। তো প্রান্তিক উপযোগ কি, তো কোন দ্রব্যের 1 একক হ্রাস বা বৃদ্ধি পেলে, 1 একক হ্রাস বা বৃদ্ধি পেলে বা বৃদ্ধি করলে মোট উপযোগের যে পরিমাণ হ্রাস বা বৃদ্ধি ঘটে তাকে প্রান্তিক উপযোগ বলে। প্রান্তিক উপযোগ হলো প্রান্তিক এককের উপযোগ। মনে করেন 4টি কমলা ভোগ করে ক্রেতা 14 টাকা পরিমাণ উপযোগ পায়, কিন্তু অতিরিক্ত যদি আরো একটি কমলা সে ভোগ করে তাহলে সেক্ষেত্রে সে 16 টাকার সমান উপযোগ লাভ করলো। এক্ষেত্রে প্রান্তিক উপযোগটা কি 16 - 14 অর্থাৎ 2 টাকা, তাহলে সে 2 টাকা প্রান্তিক উপযোগ পেল। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি প্রান্তিক উপযোগটা হচ্ছে কি মোট উপযোগ মাইনাস অতিরিক্ত উপযোগ। তো অন্যভাবে বলা যায় মোট উপযোগের পরিবর্তন ডিভাইডেড কি ভোগের পরিবর্তন। তো আমরা এইটুকু ছিল আমার আসলে আলোচনার বিষয়বস্তু। আমরা এইটুকু বিষয় শিখলাম। তারপরে এখান থেকে কি শিখলাম আজকের বিষয় থেকে এটা শিখলাম যে চাহিদা কি, চাহিদা বিধি বলতে কি বোঝায়, যোগান কি, যোগান বিধি বলতে কি বোঝায়, চাহিদা বিধি এবং যোগান বিধি কিভাবে ব্যাখ্যা করা যায় রেখাচিত্রের সাহায্যে সেটা দেখলাম। তারপরে শিখলাম আমরা কি উপযোগ বলতে কি বোঝায়, মোট উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি। আমরা সবাই এগুলো বাসায় পড়াশোনা করব, অবশ্যই ভালো করে পড়বো। আর আমার এই অনলাইনে পাঠদানে অংশগ্রহণ করার জন্য সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। তো সবাইকে বাসায় থাকার জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ মানুষের শরীর মন যদি সুস্থ থাকে তাহলেই তার কি পড়াশোনার কাজে সবসময় মন বসে। এই জন্য আমি গত টপিক্সে বলেছি, আজকের টপিক্সে বলছি, আমরা আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, নিজে সুস্থ থাকি, অপরকে সুস্থ থাকতে সহায়তা করি। সকলকে ধন্যবাদ। আবার আমার ক্লাসে